আমাদের মেসটা বহু আদ্যিকালের কাহিনী জড়ানো একটা প্রকাণ্ড ইমারত হয়ে দাঁড়িয়ে আছে আজও। চুন সুরকি আর ইটের ভাজে ভাজে বট অসত্যের লুকোচুরি প্রতিনিয়তই চোখে পড়ে। শুনেছিলাম 170 বছরের ইতিহাস জড়িয়ে আছে নাকি এই মেস জুড়ে। কিরে, আর কতক্ষণ ঘুমোবি? ওঠ। মেসের খাটে শুয়ে চোখ খুলে তাকিয়েই দেখি অরূপ আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আজ একটা ইন্টারভিউ আছে, সেই দেরি হয়ে গেল। ওদিকে সবাই বেরিয়ে গেছে, আমি বেরোলাম রে। মস্ত একটা হাই তুলতে তুলতে বললুম, সাবধানে যা, দুর্গা দুর্গা। কিছুক্ষণ শূন্যে তাকিয়ে যেই পেটে টান ধরেছে ছুটলুম বিষেদার দোকানে কচুরি আর জিলিপি কিনতে। কিন্তু বাইরে আসতেই দেখলুম ঢাউস একটা টিনের সুটকেসাতে একটা লম্বা ঢ্যাঙা মতো ছেলে দাঁড়িয়ে আছে ল্যাম্পপোস্টের ঠিক কাছে। ছেলেটার দিকে তাকাতেই কেমন যেন অদ্ভুত লাগলো। এক মাথা তেল দিয়ে পাট করে আঁচড়ানো চুল, বড় বড় দু চোখ, চোখের কোলে কালি, গাল দুটো যেন শুকিয়ে ঢুকে এসেছে চোয়ালের ভিতর। পরনে গলা আঁটা আদিমকালের পাঞ্জাবি পায়জামা, এই গরমেও গলায় মাফলার। তার চেয়ে অদ্ভুত ওর চোখের দৃষ্টি। ছেলেটা আমায় দেখতে পেয়ে প্রশ্ন করল, এখানে কি ঘর ভাড়া পাওয়া যাবে? ছেলেটার কাটা কাটা কথা বলার ধরন আমার কানে লাগলো। তুমি ভিতরে যাও, ওই যে সামনে ম্যানেজারের অফিস, ওনার সঙ্গে কথা বলে নাও। খেটে হিষ্ট চিত্তে মেশে ফিরতেই দেখতে পেলাম ছেলেটা তখনও ম্যানেজার বাবুর সাথে নিচু স্বরে কি সব কথা বলে যাচ্ছে। কৌতূহল হলো, এগিয়ে গিয়ে কান পাতলাম। বললাম তো, বছরের মাঝ সময় একটাও ঘর ফাঁকা পাওয়া মুশকিল। আমার একটা ঘরের খুব প্রয়োজন, ভীষণ প্রয়োজন। যেভাবেই হোক একটু ব্যবস্থা করে দিন। আরে বাবা, বুঝতে পারছো না খোকা, ব্যবস্থা আমি করে দিতেই পারি, তবে ভাড়া কিন্তু বেশি পড়বে। আমি ডবল ভাড়া দেব, ও নিয়ে আপনি ভাববেন না। এই নিন। ম্যানেজার অবাক হয়ে জরিপ করছে ছেলেটাকে, সঙ্গে আমিও। ছেলেটাকে যা ভেবেছিলাম এ তো তার ঠিক উল্টো। ম্যানেজারের ঘরের দরজার সামনে থেকে সিঁড়ির দিকে পা বাড়ালাম, এমন সময় ম্যানেজার বাবু হাঁক ছাড়লেন। মাল্ল, কোথায় যাচ্ছ? এদিকে শুনে যাও। হ্যাঁ বলুন ম্যানেজার বাবু। শোনো, এই ছেলেটিকে নিয়ে তোমাদের ঘরে নিয়ে যাও। ও এখন থেকে তোমাদের সাথেই থাকবে। 4 নম্বর বেড যেটা ফাঁকা আছে, যাও একটু দেখিয়ে দাও। মনে মনে বিরক্তই হলাম। ধ্যাত, ছেলেটাকে ঠিক আমার সুবিধের মনে হয়নি। কি যে উটকো অশান্তি এসে জুটলো কে জানে। আসো আসো, আমার সাথে আসো। এই যে এই বিছানাটা তোমার, আর এই আলমারিটাও। আর শোনো, ভালো কথা, ওই পশ্চিম দিকের জানলাটা একদম খুলবে না, ম্যানেজারের বারণ আছে, বুঝলে? এত কিছু বলার পরেও ছেলেটা হু হা ছাড়া কোনো জবাব দিলে না। গম্ভীর মুখে টেবিলের ওপর সন্তর্পণে টিনের বাক্সটা নামিয়ে রাখলো। ভাবলাম নতুন, তাই হয়তো কথা বলতে লজ্জা পাচ্ছে। ছেলেটা আমার দিকে একটা বিরক্ত দৃষ্টি নিয়ে তাকালো, তারপর বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। আশ্চর্য, আজব ছেলে তো। আমারই আগ বাড়িয়ে কথা বলাটা হয়তো ভুল হয়েছে। কথা না বাড়িয়ে আমার টেবিলে পড়তে চলে গেলাম। খানিক বাদেই চোখটা জুড়িয়ে এসছিল। এমন সময় একটা ঠান্ডা হাতের স্পর্শে মুখটা যেন কেঁপে উঠল। বরফের কুচির মতো ঠান্ডা হাতের স্পর্শ, এ কোনো মানুষের হতেই পারে না। মনে হলো ছেলেটা আমায় ফ্যাস ফ্যাসে স্বরে বলছে, একটু জল খাওয়ানো যাবে? ভয়ে আমার চোয়াল শক্ত হয়ে গেল।
আর চোখে পিছনে ধীরে ধীরে ফিরতেই দেখলাম ছেলেটা অঘরে ঘুমোচ্ছে। উফ, আমারই মনের ভুল। এরপর কতক্ষণ যে পড়াশোনায় ডুবেছিলাম খেয়াল ছিল না। ঘোর ভাঙলো অরূপ আর পুলকের গলার স্বরে। আরে বাস, এই তোরঙ্গখানা কার রে? নতুন কেউ এসেছে নাকি? খেয়াল করতেই দেখলুম সন্ধে গড়িয়ে গেছে। ছেলেটা ওর বিছানায় নেই। আর বলিস না, এসেছেন এক গণ্যমান্য ব্যক্তি। কি গুমুর! কি বলিস ভাই, কোথায় গেল ছেলেটা? কি জানি, এখানেই তো এতক্ষণ শুয়েছিল। এই পুলক, বাক্সটা কেমন চিনা চিনা লাগছে না? আহ, তুই চুপ কর তো। এই ধরনের বাক্সগুলোকে সব একরকমই দেখতে হয়। বাক্সটা খুলে বরং দেখা যাক। দেখ, অন্যের বাক্স টাক্স খোলার কোনো দরকার নেই, আমি ভালো কথা বলছি। সেই জন্য তুই দেখবো ব্রাদার। অরূপ আমার কথা শুনল না, বরং ওই বাক্সটা খোলার জন্য উতলা হয়ে উঠল। কিন্তু ওটার গায়ে হাত রাখতেই বাক্সটা কেমন যেন আপনা থেকেই কেঁপে উঠল, আর তার সঙ্গে ঘরের আলোটাও জ্বলানেভা করতে শুরু করলো। আমি আগেই বলেছিলাম এই বাক্সটা কিছু একটা গন্ডগোল আছে। তুই কথা শুনলি না? কি খুঁজছো তোমরা? আমরা অবাক হয়ে দেখলাম ওই ছেলেটা দরজার সামনে দাঁড়িয়ে আমাদের দিকে কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমরা সবাই এতটাই অবাক হয়ে গিয়েছিলাম, আর কেউ কথা বাড়ানোর সাহস পেলাম না। রাতে সবাই খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুমটা ভাঙলো একটা অদ্ভুত শব্দে, অনেকটা দরজা ধাক্কানোর শব্দের মতো। আমি উঠে দেখি সবাই অঘরে ঘুমোচ্ছে। ঠাউর হলো কারোর কানে শব্দটা পৌঁছচ্ছে না, নাকি আমি ভুল শুনছি। ওই পশ্চিমের জানলার দিক থেকেই আসছে। ওদিকে জানলাটা ম্যানেজার খুলতে বারণ করেছিল বারবার। একবার গিয়ে দেখলে কেমন হয়। আমি এগিয়ে গেলাম বন্ধ জানালাটার দিকে। জানালার কাছে আসতেই শব্দটা থেমে গেল যেন। আমি হাত দিয়ে ঠেলে পাল্লা দুটো খোলার প্রাণপণ চেষ্টা করলাম, ঠিক তখনই আপনা থেকে ক্যাচ করে খুলে গেল জানলাটা। বিশাল বড় জানালার গরাদগুলো কেমন যেন ভেঙে বেঁকে গেছে। গরাদের ফাঁকে ঝুল আর মাকড়সার জাল জমেছে। জানলা দিয়ে ভ্যাবসা পচা গন্ধ এসে লাগলো আমার নাকে। ওপাশে খালের ধারে বুনো ঝোপের জঙ্গল। অন্ধকারে চোখ শুয়ে আসতেই দেখতে পেলাম শুকিয়ে যাওয়া বেলগাছের তলায় সেই টিনের বাক্সটা পড়ে আছে। এটা তো ছেলেটার ওই টিনের বাক্সটা। ওভাবে ঝোপের মধ্যে পড়ে আছে কেন? আর ওই বাক্সের ভিতর থেকে শব্দটা আসছে মনে হলো। আমি ছেলেটাকে জাগানোর চেষ্টা করলাম। এই এই যে, তোমার ওই বাক্সটা ওখানে পড়ে আছে, ওঠো, শুনতে পাচ্ছ? ওঠো। বাধ্য হয়ে আমি গরাদবিহীন জানালার ফাঁক গলে চলে গেলাম বাইরে। ঝোপের মধ্যে পড়ে আছে ওই বাক্সটা। আমি বাক্সটা টেনে তোলার চেষ্টা করলাম। উফ, কি ভারী! কি আছে এই বাক্সের মধ্যে? নিচু হয়ে বাক্সের ঢাকনা খুলতে একটা হিমশীতল দমকা হাওয়া বেরিয়ে আমার সারা শরীর জমিয়ে দিল। বাক্সের ভিতরে তাকাতেই আমার হাড় হিম হয়ে গেল। ভিতরে ভয়ঙ্কর একটা কঙ্কাল। আমি বাক্সের ডালা বন্ধ করার আগেই মনে হলো ওটা দু চোখ খুলে তাকালো। আমি আর এক পাও নড়তে পারলাম না। চিৎকার করতে গিয়ে বুঝতে পারলাম আমার গলা দিয়ে একটা শব্দও বের হচ্ছে না। দম বন্ধ হয়ে আসছে আমার। ঠিক তখনই চোখটা খুলে গেল আমার। অবিশ্বাস্য হলেও দেখলাম আমি সেই ভাঙা জানালাটার কাছে দাঁড়িয়ে আছি। ঘুমের মধ্যে চলার অভ্যেস তো আমার কখনো ছিল না। তাহলে কি নিশির ডাক? বাইরে একটানা বৃষ্টি হচ্ছে। এখন অন্ধকার ভোর কাটেনি। তেষ্টায় গলাটা শুকিয়ে গেছে। জলের বোতলটা কোথায় গেল? ঘরে কম পাওয়ারের আলোটা জ্বাললাম, আর ওই অল্প আলোতেই দেখলাম ওই ছেলেটাকে।
খাটের ওপর বসে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে। ঘরে অরূপ আর পুলক কাউকে চোখে পড়ল না। ভয়টা যেন আরো ঘাড়ে চেপে বসল। এ কি, তুমি তুমি কখন উঠলে? ওরা কোথায় গেল? আমি তো কতকাল ধরেই জেগে আছি, তোরাই দেখতে পাস না তাই। এই এই এসব কি আবল তাবল কথা বলছো? বুঝতে পারছিস না? আমার দিকে তাকিয়ে দেখ, ভালো করে দেখ, আমার কথা শোন, শোন আমার কথা। ওর গলার স্বর ভালো করে শুনতেই আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। এ তো শশীনাথের গলা। ও আমার কাঁধে ওর বাঁ হাতটা রাখলো, সেই ঠান্ডা বরফের কুচির মতো হাত, আর সেই ক্ষুধার্ত নিশাচরের মতো দৃষ্টি। ঠিকই ধরেছিস, আমি শশীনাথ। শুধু কি চেহারার মিলেই তোরা মানুষ চিনিস, আচরণ গলার স্বর চিনতে পারিস না? আমায় একটা অন্য মানুষের দেহে আশ্রয় নিতে হয়েছে। এই আজে বাজে কথা বলা বন্ধ করো। শশীনাথ তো বেশ কয়েক বছর আগেই মেস ছেড়ে দিয়েছিল। এই কথাটা বলার সাথে সাথেই ছেলেটির হাবভাব একেবারে বদলে গেল। কোথাও যায়নি শশীনাথ। শশীনাথ এই মেষের প্রতিটি কোণায় লুকিয়ে আছে, প্রতিটি কোণায়, প্রতিটি ইটে, আগাছা, শ্যাওলার মাঝে শশীনাথ আছে। তোরা দেখতে পাসনি? বাইরে মেঘেদের গর্জনের থেকেও ওর ওই রোমহর্ষক গলার গর্জন যেন আমার হাড়ে কাঁপুনি ধরালো বেশি। ওর শরীরটা ভীষণ বিকৃত দেখাচ্ছিল, যেন কোথাও একটা অস্বাভাবিক যন্ত্রণা লুকিয়ে আছে। আমি তো বাঁচতে চেয়েছিলাম রে, কিন্তু ওই নরপিশাচটা আমায় বাঁচতে দিল না। কে? কার কথা বলছো? আজ থেকে বছর খানেক আগের কথা মনে পড়ছে তোর দেবমাল্য? বলতো সেদিন কি অন্যায় ছিল আমার? কত ভালো রেজাল্ট আর কত উজ্জ্বল ভবিষ্যৎ আমার, কিন্তু মিথ্যে চুরির অপরাধটা আমার উপর হঠাৎই দিয়ে দিয়েছিল ওরা। মেসের লকার থেকে অতগুলো টাকা চুরি গেল, আর ম্যানেজার বলল আমি নাকি চোর, আমি নাকি অতগুলো টাকা চুরি করেছি। আমি কিন্তু মেনে নিনি, আর তোরাও কিন্তু কেউ আমার হয়ে এগিয়ে আসিসনি। তাই আমি সিসিটিভিতে প্রমাণ খুঁজতে গিয়েছিলাম সেদিন, আর সেখানেই ধরা পড়েছিল ম্যানেজারই নাকি আসল চুরিটা করেছে। সেই সত্যিটা সামনে আসার আগেই হঠাৎ করে গুম করে দিল ওরা আমাকে। কি বলছিস ভাই তুই? আমাদের তো পুরো দোস্তুর একটা অন্য গল্প বোঝানো হয়েছিল। হ্যাঁ, ওই ম্যানেজারই সব করেছে। এমনই এক বর্ষার রাতে সবার অজান্তে আমাকে টেনে নিয়ে গিয়ে ফেললো ওই ঝোপের ধারের বেলগাছ তলায়। ওই টিনের বাক্সের মধ্যে কতকাল যে আমাকে বন্দি করে রেখেছে ওরা, কেউ খোঁজ নেয়নি আমার। কত চিৎকার করেছি। আজ আমার সময় এসেছে, আজ আবারও ম্যানেজার সেই কাজটাই করছে, আর এখন তোকে ফাঁসানোর চেষ্টা করছে ওরা। শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কথা বলতে বলতে শশীনাথের শরীরটা আবঝা হয়ে উবে গেল। শশীনাথ, এই শশীনাথ! তখনই দেখলাম চোখের সামনে ভেসে উঠল ওর ওই টিনের বাক্সখানা। ওর ওই গলার স্বর ভেসে আসতে লাগলো, আয় আমার সঙ্গে আয়। সিঁড়ি দিয়ে নেমে একটা বন্ধ দরজার সামনে এসে ওটা দাঁড়ালো। প্রকাণ্ড আদিম দরজার বাইরেটা তালা বন্ধ। ওটা তো নিষিদ্ধ ঘর। ভিতর থেকে হট্টগোলের একটা ক্ষীণ শব্দ বেরিয়ে আসছিল। দরজাটা খোল, খোল দরজাটা, খোল, খোল। কানের কাছে শশীনাথের স্বর, দরজাটা খোল, খোল দরজাটা, খোল। দরজার দিকে হাত দিতেই একটা অদৃশ্য শক্তিতে দরজাটা যেন নিঃশব্দে খুলে গেল। ম্যানেজারকে দেখলাম কুপির আলোয় চুপি চুপি ড্রয়ার ঘেটে কি যেন খুঁজছে। তার সাথে সেখানে দেখতে পেলাম পুলক আর অরূপকেও। আপনি এখানে কি করছেন ম্যানেজার বাবু? ম্যানেজার হঠাৎ চমকে গেল, সাথে অরূপ আর পুলকও থমকে গেল মুহূর্তে। তুমি তুমি এখানে কি করছো দেবমাল্য?
তার আগে বলুন, আপনারা এখানে কি করছেন? সব চোখের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। হঠাৎ ম্যানেজার আর ওরা খেপে গিয়ে তেড়ে এলো আমার দিকে। আমি এখানে কি করছি? হ্যাঁ, তুই বল, তুই এখানে কেন এসেছিস? কি মতলব আছে তোর? একদম বাজে কথা বলবেন না। শশীনাথকে কি করেছেন বলুন, বলুন। আর অরূপ, পুলক, তোদের আমি বন্ধু মেনেছিলাম, আর তোরা কিনা শেষে এই নরপিশাচটার দলে নাম লিখিয়েছিস। না না, কি বলছিস তুই? এসব কি বলছিস? যা বলছি একদম ঠিক বলছি। ছি 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 ছি। তোরও মনে হয় শশীনাথের কাছে যাওয়ার সময় হয়ে গেছে দেবমাল্য? ওরা তিনজন আমার দিকে তেড়ে এলো, কিন্তু আমাকে কিছু করার আগেই কোত্থেকে একটা অদৃশ্য হাত ম্যানেজার বাবুকে টেনে নিয়ে গেল। আমি দেখতে পেলাম ম্যানেজার বাবু ভাসতে ভাসতে পিছনের জঙ্গলের কাছে গিয়ে মাটির গহীন অন্ধরে ম্যানেজার বাবু যে কোথায় মিশে গেল দেখিনি। অরূপ আর পুলক সেই দেখে চিৎকার করতে করতে মেস ছেড়ে পালালো। ধীরে ধীরে দিনের আলো ফুটল। সকলে দেখল এই ভোরে মেসের একটা অন্য চিত্র। ওই ছেলেটির জ্ঞান ফিরে এসেছে। আমার নাম কুন্তল। দাদা, আমি এখানে কিভাবে এলাম? গতকাল ওই শর্টকাটে বাড়ি ফেরার সময় বেলগাছ তলায় যেতেই কি একটা হলো আমার, আর তারপর কিছু মনে নেই। আমি কিছু বুঝতে পারছি না। ম্যানেজার বাবু তার কুকীর্তির সাজা পেয়েছে, আর আমার কাছে বন্ধুত্বের সংজ্ঞাটা আজীবনের জন্য বদলে গেছে। বন্ধুত্বের বিশ্বাস ভেঙে ওরা কি সত্যি পারল জীবনে জিতে যেতে? কে জানে।